গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমাদের যেটা আর কি মেইন আইডি যেটা, সেখানে হয়তো কিছু সেটিংস এ চেঞ্জ হয়েছে সম্ভবত। তো সেই কারণে আমিও জানতাম না, তো একটু আগেই জয়েন করার সময় দেখলাম যে একটু সমস্যা। তো সেক্ষেত্রে তোমাদের যে নতুন করে লিংকটা দিতে হয়েছে, তো আশা করি অনেকেই তোমরা জানতে পারছো। তো আসসালামু তোমাদের আলাইকুম যেটা স্যার। আমি শুরু করি তোমাদের। তোমাদের গত ক্লাসে যেটা আমি পড়াচ্ছিলাম যে সোশ্যাল চেঞ্জ বলতে আমরা কি বুঝি, সোশ্যাল চেঞ্জের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, এবং সোশ্যাল চেঞ্জের যে বিভিন্ন ফ্যাক্টরস গুলো আছে যেগুলো আমাদের সোশ্যাল চেঞ্জের জন্য প্রভাব ফেলে বিভিন্ন সময়ে, বা যে ফ্যাক্টরস গুলো আমাদের বেশি প্রভাব ফেলে তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস ছিল টেকনোলজিক্যাল ফ্যাক্টরস ফর চেঞ্জিং এগ্রেরিয়ান সোসাইটিস, বা আমাদের যে সোশ্যাল অর্ডার আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় চেঞ্জ হয়, তো সেটার জন্য আমাদের টেকনোলজি যে বিভিন্ন ইম্প্যাক্ট বা বিভিন্ন সময় টেকনোলজিটা আমাদের সোসাইটিকে চেঞ্জ করার জন্য যে ভূমিকা পালন করে, তো সেটা সেই ইম্প্যাক্টটা কি ধরনের, বা টেকনোলজিক্যাল ফ্যাক্টরস যেটা আমাদের এগ্রেরিয়ান সোসাইটি বিশেষ করে আমাদের যে রুরাল সোসাইটি সেখানে পরিবর্তন নিয়ে আসার জন্য বিভিন্ন সময় দায়ী বা বিভিন্ন সময় প্রভাব ফেলে। তো এটা আমাদের বিভিন্নভাবে হতে পারে এই টেকনোলজির ইম্প্যাক্ট। তো সেটা প্রথমে আমরা যদি দেখি, তো আমাদের সোসাইটিতে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেটার মাধ্যমেও আমাদের সোসাইটিতে চেঞ্জ হয়। তো আমাদের যে টেকনোলজি সেটা মূলত আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় যে তার কন্ট্রিবিউশন, বিশেষ করে আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম অফ প্রোডাকশন সেটা গড়ে তোলার জন্য টেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটার মাধ্যমে আমরা মূলত বুঝি যে মডার্ন ইন্ডাস্ট্রি সেটা গড়ে ওঠে, আমাদের যে এগ্রেরিয়ান স্ট্রাকচার সেটা পরিবর্তন হয়ে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে ওঠার যে প্রক্রিয়া সেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হিসেবে আখ্যায়িত করি। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল টেকনিক বা আমাদের যে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সেটা আমাদের যে প্ল্যান্ট এবং বিল্ডিং সেখানে আমরা করে থাকি, বা আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেখানে হয়ে থাকে, এবং আমাদের যে প্রোডাকশন লেভেলটা সেটাও লার্জ স্কেলে বা স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা করে থাকি। তো আমাদের যে বিভিন্ন সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা ঘটে বিশেষ করে 18th সেঞ্চুরি, তখন আমরা দেখতে পাই তো সেখানে যে আমাদের ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন সেটা গড়ে ওঠে, এবং আমাদের যে ফ্যামিলির একটা ইম্পর্টেন্স ছিল, ইকোনমিক ইম্পর্টেন্স, আমরা আগে দেখতাম যে আমাদের পরিবার থেকেই আমাদের যে ইকোনমিক প্রোডাকশন সেটা ঘটতো, এবং আমরা সেখান থেকে আমরা সবই পেতাম। কিন্তু বর্তমানে আমরা ফ্যামিলির উপর বেশি ডিপেন্ডেন্ট থাকি না, আমরা যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বিশেষ করে ফ্যাক্টরি লেভেল অফ প্রোডাকশন সেদিকে বেশি ধাবিত হচ্ছি। তো আমাদের যে প্রাইস অফ কমোডিটিস সেটাও অনেকটা কমে আসছে, কারণ আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে ওঠার ফলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে মেকানাইজড ওয়েতে প্রোডাকশনটা করার ফলে আমরা খুব চিপ রেটে বিভিন্ন কমোডিটি পেয়ে থাকি, যেটা যদি টেকনোলজির আবিষ্কার না হলে হয়তো আমরা পেতাম না। এবং আমাদের যে ট্রেডিশনাল স্কিল সেগুলো প্রতিনিয়ত কমে যাচ্ছে, এবং ইন্ডাস্ট্রিয়াল বা মেকানাইজড ওয়েতে যখন প্রোডাকশন করছে তখন আমাদের মানুষের চাহিদা সেটাও কমে যাচ্ছে, এবং আমরা কম পরিমাণ লেবার দিয়ে অধিক প্রোডাকশন সেটা আমরা পাচ্ছি, যেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে আমাদের ঘটে। তো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন সেটা গড়ে তোলার পিছনে আমাদের টেকনোলজিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বা বিভিন্ন সময় টেকনোলজিটা আমাদেরকে সহযোগিতা করে থাকে। তারপর হচ্ছে 2 নম্বরটা আরবানাইজেশন। আরবানাইজেশনটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরবর্তী ধাপ
অর্থাৎ একটা সোসাইটিতে বা বিশেষ করে এগ্রিরিয়ান সোসাইটি যখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রূপান্তরিত হয়, তখনই সেটার ফলে আমাদের যে বিভিন্ন সিটি এরিয়া বা শহর অঞ্চল সেটা গড়ে ওঠার প্রবণতা সেখানে সৃষ্টি হয়। তো আরবানাইজেশনটা মূলত আমাদের যে আরবান ইনফ্লুয়েন্স বা আরবান যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেটা যখন একটা রুরাল এরিয়াতে প্রভাব ফেলে বা সেখানে সেটা ডিফিউজ হয়, অর্থাৎ আমাদের আরবান যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সেগুলো যদি রুরাল এরিয়াতে ছড়িয়ে পড়ে, তো এটার ফলে আমাদের যে একটা রুরাল এরিয়া আরবান এরিয়াতে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া বা সিটি এরিয়াতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে আমরা আরবানাইজেশন হিসেবে আখ্যায়িত করি। তো আমাদের বর্তমান যে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, তো প্রত্যেকটা সোসাইটিতে আমাদের যে আরবানাইজেশন সেটা ঘটছে, এবং আরবানাইজেশনের ফলে আমাদের যে সিটি এরিয়া সেটা প্রতিনিয়ত গড়ে উঠছে, এবং আমরা প্রতিনিয়ত যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট সেটার মাধ্যমে আমরা বিভিন্ন টাউন বা সিটি এরিয়া সেটা গড়ে তুলি। কারণ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যখনই গড়ে ওঠে তখন মানুষ সেখানে মুভ করে বিভিন্ন কাজের আশায়, এবং এটার ফলে সেখানে তারা তাদের যে বসতিটা বা বসতি সেটা গড়ে তোলে, এবং এটার ফলে তারা সিটি লাইফ বা আরবান লাইফ সেটা লিড করতে চেষ্টা করে, এবং এটার ফলে যে আরবানাইজেশন ঘটে থাকে। তবে 3 নাম্বারটা হচ্ছে মডার্নাইজেশন। মডার্নাইজেশন ইজ এ প্রসেস হুইচ ইন্ডিকেটস দ্য অ্যাডাপশন অফ দ্য মডার্ন ওয়েস অফ লাইফ অ্যান্ড ভ্যালুস। আমাদের যে বিভিন্ন মডার্ন ওয়ে অফ লাইফ অ্যান্ড ভ্যালু যেগুলো প্রতিনিয়ত বিভিন্ন সোসাইটিতে সৃষ্টি হয় বা বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন সময় যে মডার্ন ওয়ে অফ লাইফ যেটা দেখা যায় সেটার সাথে অ্যাডাপ্ট করে নেওয়ার যে সক্ষমতা, বা একটা সোসাইটিতে যত দ্রুত এই মডার্ন ওয়ে অফ লাইফ বা ভ্যালু সিস্টেম সেগুলো অ্যাডাপ্ট করে নেয়, তো এটার ফলে সেখানে মডার্নাইজেশনটা ঘটে থাকে। তো আমরা প্রতিনিয়ত আমাদের যে স্বাভাবিক অভ্যাসগতভাবে যেগুলো আমরা ইউজ করি বা আমাদের বেসিক নিডস গুলো, তো সেগুলোর পরিবর্তন প্রতিনিয়ত আমরা দেখতে পাই। তো সেটা হতে পারে আমাদের খাদ্য অভ্যাস, ফুড হ্যাবিট, ড্রেস হ্যাবিট, স্পিকিং স্টাইল, টেস্ট, চয়েস, তো বিভিন্ন ধরনের আইডিয়া, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস এন্ড সো অন, এগুলো যখন আমরা পরিবর্তন নিয়ে আসি বা বিভিন্ন মডার্ন ওয়েতে বা মডার্ন ওয়ে অফ লাইফ যেগুলো আমরা অ্যাডাপ্ট করি, তো এটার ফলে আমাদের অবশ্যই পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তন ঘটাতে টেকনোলজিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ইনভেনশন যেটা আমাদের মডার্নাইজড সোসাইটি গড়ে তোলার জন্য বা বিভিন্ন কান্ট্রিতে এটা সহায়তা করে। তো আমাদের প্রতিনিয়ত আমরা আমাদের যে রিমার্কেবল চেঞ্জেস ইন দা সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইনস্টলড নিউ আইডিওলজিস ইন দা প্লেস অফ ট্রেডিশনাল ওয়ান। তো আমাদের টেকনোলজির ফলে বা মডার্ন ওয়ে অফ লাইফ বা মডার্নাইজেশনের ফলে আমরা বিভিন্ন ধরনের যে ট্রেডিশনাল টেকনোলজি বা ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ সেগুলো রিপ্লেস করে আমরা মডার্ন ওয়ে অফ লাইফ বা মডার্ন আইডিওলজিস সেগুলো আমরা ধারণ করে আমাদের সোসাইটিতে যে মডার্নাইজেশন সেটা আমরা ঘটাই বা আমাদের মডার্নাইজেশনটা দেখা যায়। 4 নাম্বারটা ডেভেলপমেন্ট অফ দ্য মিনস অফ ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিটা আমাদের ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন সেখানে চেঞ্জ নিয়ে আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেটা হতে পারে আমাদের ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, বা বিভিন্ন ধরনের সার্ভিস যেটা গড়ে উঠছে প্রতিনিয়ত, সেটা হতে পারে আমাদের রোড ট্রান্সপোর্ট, ট্রেন সার্ভিস, শিপ, এরোপ্লেন, যেগুলো এটা আবিষ্কৃত হওয়ার ফলে আমাদের যে বিভিন্ন ম্যাটেরিয়াল গুডস, এমনকি আমাদের মানুষের যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা সেটা যে একটা মার্কেট সেটাও বিভিন্ন সময় গড়ে উঠছে, যেটা আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম। সাথে সাথে আমাদের যে কমিউনিকেশন যে সিস্টেম সেটা হতে পারে আমাদের পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিন, টেলিফোন, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে একে অন্যের সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছি। বর্তমানে যেমন আমাদের লাইফ যদি আমরা চিন্তা করি, তো মোবাইল ফোন যেটা আমাদের অতীব প্রয়োজনীয় যে জিনিস, তো সেটা ছাড়া আমরা এক মুহূর্ত আমাদের লাইফটা লিড করতে পারি না এখন। তো আমাদের সেটা অপরিহার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। একসময় আমরা একে অন্যের সাথে যে চিঠি আদান প্রদানের মাধ্যমে আমরা যোগাযোগ করতাম, কিন্তু বর্তমানে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে একে অন্যের সাথে
যোগাযোগ করতে সক্ষম হচ্ছি, সেটা হচ্ছে টেকনোলজির গুরুত্বপূর্ণ আবিষ্কার, যেটা আমাদের সোসাইটিতে অবশ্যই প্রভাব ফেলে। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন ইন দ্য ইকোনমি অ্যান্ড দ্য ইভলিউশন অফ দ্য নিউ সোশ্যাল ক্লাসেস। আমাদের যে ইকোনমির সিস্টেম, যে বর্তমানে ইন্ট্রোডাকশন অফ দ্য ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন, যেটা আমাদের সোসাইটিতে দেখা যায়, তো সেটার ফলে আমাদের যে এগ্রিকালচারাল ইকোনমি, সেটা মূলত এখন চেঞ্জ হয়ে আমাদের ইকোনমিটা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে ধাবিত হচ্ছে। তো যখনই আমাদের ইন্ডাস্ট্রিয়াল অর দ্য ক্যাপিটালিস্ট ইকোনমি, যেটা আমাদের সোসাইটিতে বা সোশ্যাল অর্গানাইজেশনে আমরা দেখি, তখন আমাদের যে বিভিন্ন শ্রেণী বা পেশার যারা বসবাস করে, সেখানে দুইটা শ্রেণী সৃষ্টি হয়, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট আর একটা ওয়ার্কিং। তো ক্যাপিটালিস্ট গ্রুপ এবং ওয়ার্কিং গ্রুপ, এই দুইটা গ্রুপ যখন গড়ে ওঠে, তো তখন তাদের ভিতরে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট প্রতিনিয়ত লেগে থাকে, কারণ তাদের যে ইন্টারেস্টটা সেটা সবসময় অপোজিট হয়। তো যারা ক্যাপিটালিস্ট গ্রুপ তারা চায় যে আরো বেশি লাভবান হবে, এবং যারা ওয়ার্কিং গ্রুপ তারা বিভিন্নভাবে তাদের দ্বারা শোষিত বা বঞ্চিত হয়। তো এটার ফলে আমাদের সোসাইটিতে যে বিভিন্ন শ্রেণী বা গ্রুপ সেটা সৃষ্টি হয়, এবং সাথে সাথে এর মধ্যবর্তী একটা গ্রুপও আমাদের বিভিন্ন সময়ে সোসাইটিতে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট, আনএমপ্লয়মেন্ট। টেকনোলজি আমাদের যে বিভিন্ন কাজের ক্ষেত্র বিভিন্ন সময় সৃষ্টি করে সেটা না, এটার সাথে সাথে আমাদের বিভিন্ন জব ক্ষেত্র কেড়ে নিচ্ছে, কারণ আমরা যত বেশি মেশিনারি বা টুলস ইকুইপমেন্ট ইউজ করি বা টেকনোলজিক্যাল যে ইকুইপমেন্ট সেগুলো ইউজ করার ফলে আমাদের মানুষের যে চাহিদা সেটা প্রতিনিয়ত কমে যাচ্ছে। তো এই কমে যাওয়ার ফলে আমরা আমাদের যে জব ক্ষেত্র সেটা অনেকটা হারিয়ে ফেলছি, বিশেষ করে আমাদের আমাদের মতো যে ডেভেলপিং কান্ট্রি গুলো, সেখানে যেখানে আমাদের পপুলেশনের ঘনত্ব অনেক বেশি বা পপুলেশন বেশি, সেক্ষেত্রে এই টেকনোলজিটা আমাদের যে জব ক্ষেত্র সেটা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। তারপরটা আছে টেকনোলজি অ্যান্ড ওয়ার। টেকনোলজি অ্যান্ড ওয়ার, আমাদের যে টেকনোলজির যে একটা ডেঞ্জারাস ইফেক্ট, সেটা আমরা টেকনোলজির আবিষ্কারের মাধ্যমে আমাদের বিভিন্ন সোসাইটি বা কান্ট্রি টু কান্ট্রি দেখতে পারি। তো সেখানে বিভিন্ন ধরনের মারণাস্ত্র বা বিভিন্ন ধরনের যে উইপন যেগুলো আমরা যুদ্ধক্ষেত্রে ইউজ করি, তো সেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের যে হিউম্যান সিভিলাইজেশন বা হিউম্যান সোসাইটি সেটাকে অনেকাংশে ধ্বংস করে ফেলি, বা আমাদের যে বিভিন্ন সময় রিস্কের ভিতরে থাকি, যে কখন বিভিন্ন যুদ্ধ বেঁধে গেলে যে সেখান থেকে অনেক মানুষ হয়তো বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এটার ফলে আমাদের টেকনোলজির একটা খারাপ দিক যেটা আমরা সোসাইটিতে দেখতে পারি। তারপর হচ্ছে চেঞ্জেস ইন ভ্যালুস, আমাদের যে বিভিন্ন ভ্যালু সিস্টেম যেগুলো আমাদের সোসাইটিতে দেখা যায়, তো সেটাও আমাদের টেকনোলজিক্যাল ইনভেনশন এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপানশন সেটা হওয়ার ফলে আমাদের যে সোসাইটির যে সিস্টেমটা ছিল সেটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তো আমরা প্রতিনিয়ত আমাদের যে ইন্ডিভিজুয়ালিজম মানে একাকিত্ব সে দিকে বেশি ধাবিত হচ্ছে, এবং আমাদের বিভিন্ন বিশ্বাস আইডিয়া টেন্ডেন্সি সেগুলো বা আমাদের চিন্তাধারা সেগুলোর পরিবর্তন হয়ে আমরা আমাদের যে নিজস্ব ভ্যালু সেগুলো থেকে বেরিয়ে আমরা অন্য অন্য যে কালচার বা ট্রেডিশন সেটার দিকে ধাবিত হচ্ছি। তো সেটার ফলেও আমাদের সোসাইটিটা বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। চেঞ্জেস ইন সোশ্যাল ইনস্টিটিউশন, আমাদের যে বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশন গুলো আছে, তো সেগুলো আমাদের মোডস অফ লাইফ সেটা পরিবর্তনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের টেকনোলজির ফলে আমাদের যে সোশ্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে, বিশেষ করে আমাদের ফ্যামিলি, রিলিজিয়ন, মোরালিটি, ম্যারেজ, এস্টেট, প্রপার্টি, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো আমাদের মডার্ন টেকনোলজি যেটা আমাদের চেঞ্জটা নিয়ে আসে, বিশেষ করে আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন, আমরা প্রত্যেকে একটা ফ্যামিলিতে বসবাস করি। তো আমাদের এই ফ্যামিলিটা আমাদের যে ফ্যামিলির যে মেইন কার্যাবলী যেগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আমাদের যে অন্যান্য যে বিভিন্ন এজেন্সি তারা এই কার্যাবলীগুলো সম্পাদন করছে। তো এটার ফলে আমরা আমাদের যে ফ্যামিলি সিস্টেম, যেমন আমাদের পরিবারে যারা বয়স্ক সদস্য আগে থাকতো তাদেরকে মানুষ অনেক রেসপেক্ট করতো বা তারাই পরিবারের সবকিছু পরিচালনা করতো, কিন্তু বর্তমানে আমাদের চেঞ্জের সাথে সাথে আমরা আমরা আমাদের যে ইন্ডিভিজুয়ালিজম সেদিকে ধাবিত হয়ে আমরা অনেক চেঞ্জ নিয়ে আসছি। তারপরে আমাদের যে ম্যারেজ সিস্টেম বা বিবাহ সিস্টেম সেটার যে গুরুত্বটা সেটাও
প্রতিনিয়ত কমে যাচ্ছে। তো অনেক সোসাইটিতে এখন আমরা দেখতে পাই যে যত বেশি আমরা মডার্ন হচ্ছি তত আমাদের যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা সেটাও অনেকটা কমে যাচ্ছে। যে অনেক সোসাইটি তারা মানে বিবাহ বহির্ভূত ভাবেও তারা বসবাস করে থাকে। তো এটার ফলে আমাদের যে বিবাহের গুরুত্ব সেটাও কমে যাচ্ছে এবং সাথে সাথে আমাদের যে ডিভোর্স বা সেপারেশন সেটাও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তো এটা হচ্ছে যে আমাদের টেকনোলজির আবিষ্কারের টেকনোলজির যে বিভিন্ন বিষয় সেগুলোর যে প্রভাব সেটার ফলেও আমাদের সোসাইটিতে দেখা যায়। তো সাথে সাথে আমাদের এই সেপারেশনটা কখন ঘটে? যখন আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই বা আমরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট হতে চাই না, তখনই আমাদের এই বিভিন্ন চিন্তাধারার পরিবর্তন আসে। তো এটার ফলেও আমাদের বিভিন্ন পরিবর্তন দেখা যায় এবং আমাদের যে ধর্মীয় যে মূল্যবোধ বা ধর্মীয় বিশ্বাস সেটাও প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো আমাদের মানুষের ভিতরে যে ধর্মীয় বিশ্বাস বা রীতিনীতি সেগুলো মেনে চলার যে প্রবণতা সেটাও প্রতিনিয়ত লোপ পাচ্ছে বা আমরা বিভিন্ন ধরনের ইনভেনশন বা ডিসকভারি যেগুলো সায়েন্সের মাধ্যমে আমরা ঘটছে, তো সেটা আমাদের যে ধর্মীয় বিশ্বাস বা অনুভূতি সেটাও পরিবর্তন করার ক্ষেত্রে অনেকাংশে সহায়তা করে। তো এগুলোর ফলে যে আমাদের যে সোশ্যাল ইনস্টিটিউশন সেগুলো পরিবর্তনের ক্ষেত্রেও টেকনোলজি অনেকাংশে দায়ী। তারপর নিউ কনসেপশন অ্যান্ড মুভমেন্টস, আমাদের যে বিভিন্ন কনসেপশন এবং মুভমেন্ট যেগুলো বিভিন্ন সময় আমরা হাতে নিয়ে থাকি, তো সেটা হতে পারে বিভিন্ন ধরনের ট্রেড ইউনিয়ন, লকআউট, স্ট্রাইক, হরতাল, প্রসেশন, পেন ডাউন, এ ধরনের যে বিষয়গুলো সেগুলো বিভিন্ন সময় দেখা যায়। তো সেটাও অনেকাংশে এই টেকনোলজির ফলে আমরা ছড়িয়ে দেই বিভিন্ন সময়। যেমন আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করি যে বিভিন্ন বিষয় নিয়ে, তো সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলি বা বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করি। তো এগুলো আমরা টেকনোলজির মাধ্যমে সহজে করতে পারি। তো এটার ফলেও আমাদের সোসাইটিতে অবশ্যই পরিবর্তনটা আসে। তো এখন আমাদের এই সোশ্যাল চেঞ্জটা আমরা ডেফিনিশন দেখলাম, ক্যারেক্টারিস্টিক্স এবং ফ্যাক্টরস গুলো দেখলাম। তো এই সোশ্যাল চেঞ্জের কারণগুলো কি কি বা একটা সোসাইটিতে সোশ্যাল চেঞ্জটা কেন ঘটে, সেই সোশ্যাল চেঞ্জের জন্য দায়ী যে বিষয়গুলো বা কি কারণগুলো সোশ্যাল চেঞ্জটা ঘটায়। তো সোশ্যাল চেঞ্জের প্রধানত তিনটা কারণে ঘটে থাকে। তো প্রথমত সোশ্যাল চেঞ্জ আর ইনহেরিটেন্ট, অর্থাৎ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা ন্যাচারালি আমাদের সোসাইটিতে এই সোশ্যাল চেঞ্জটা ঘটবে এবং আমাদের যে সোশ্যাল সিস্টেম ইন এ পার্টিকুলার কাইন্ড অফ সোশ্যাল সিস্টেম সেখানে ন্যাচারালি বা প্রাকৃতিক ভাবে একটা সোসাইটিতে চেঞ্জ ঘটে, যেটাকে আমরা কখনো আটকায় রাখতে পারি না এবং সেটা অবশ্যই ঘটবে। তো হচ্ছে সেকেন্ড, the change may be due to some impact from the social environment of the social system of reference। আমাদের যে সোশ্যাল এনভায়রনমেন্ট সেটা যে একটা ইম্প্যাক্ট বা আমাদের সোশ্যাল সিস্টেমে যখনই আমাদের সোশ্যাল এনভায়রনমেন্টটা ইম্প্যাক্ট ফেলে তখন সেটার মাধ্যমেও আমাদের সোশ্যাল চেঞ্জটা ঘটে থাকে এবং সাথে সাথে আমাদের যে নন সোশ্যাল এনভায়রনমেন্ট সেটার ইম্প্যাক্টের ফলেও আমাদের সোশ্যাল সিস্টেমটা বিভিন্ন সময় পরিবর্তন হয় এবং সেটাও অন্যতম কারণ হিসেবে দায়ী। তো আমাদের প্রথমটা হচ্ছে যে আমাদের ইনহেরেন্ট সিস্টেম, অবশ্যই আমাদের প্রাকৃতিক ভাবে কিছু চেঞ্জ ঘটে থাকে যেটা আমরা কখনো আটকায় রাখতে পারি না। তারপরে দুই নাম্বারটা ইম্প্যাক্ট অফ সোশ্যাল এনভায়রনমেন্ট ইন সোশ্যাল সিস্টেম এবং তিন নাম্বারটা ইম্প্যাক্ট অফ নন সোশ্যাল এনভায়রনমেন্ট ইন দা সোশ্যাল সিস্টেম। তো এই তিনটা কারণে প্রধানত আমাদের সোসাইটিতে সোশ্যাল চেঞ্জ ঘটে থাকে। তো এর বাইরেও আমাদের কিছু ইন্টারনাল কজেস আছে যে কজেস গুলো আমাদের সোসাইটিতে সোশ্যাল চেঞ্জ নিয়ে আসে বা আমরা বিভিন্ন সময় আমাদের সোসাইটিতে পরিবর্তন করি। তো প্রথমটা হচ্ছে স্ট্রেন অ্যান্ড কনফ্লিক্ট। তো আমাদের যে কনফ্লিক্টটা প্রত্যেকটা সোসাইটিতে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট সেটা সবসময় লেগে থাকে। তো এটা আমাদের বিশেষ করে পলিটিক্যাল ফিল্ডে আমাদের যে স্ট্রেন বা কনফ্লিক্ট সেটা বেশি দেখা যায়। তো এটার কারণ হচ্ছে যে আমাদের যে পাওয়ার হোল্ড করা, মানুষ যখন বেশি পাওয়ার গেইন করতে চায় বা একে অন্যকে যে তার আওতায় নিয়ে আসতে চায়, তো এটার ফলেও আমাদের সোসাইটিতে কনফ্লিক্টটা সৃষ্টি হয়। তো প্রত্যেকটা
সোশ্যাল সিস্টেমে অবশ্যই সেখানে কনফ্লিক্ট দেখা যায়, এমন কোনো সোসাইটি নাই যেখানে কনফ্লিক্ট দেখা যায় না। এমনকি আমাদের মানুষের সাথে একজনের সাথে আরেকজনেও যে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট সেটা বিভিন্ন সময় লেগে থাকে। তো এই কনফ্লিক্টের কারণেও আমাদের সোসাইটিতে চেঞ্জ ঘটে, কারণ আমরা যখনই একটা কনফ্লিক্ট দূর করতে চাই তখন সেখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হয়। কারণ এই কনফ্লিক্টটা সৃষ্টি হয় মূলত যখন একজন মানুষ বেশি গেইন করে বা বেনিফিটেড হয়, কাউকে লস করে বা অন্য যে বেনিফিট সেটা তাকে না দিয়ে যখন নিজে গ্রহণ করে, তো এটার ফলে আমাদের কনফ্লিক্টটা সৃষ্টি হয়। এবং এই কনফ্লিক্টটা দূর করতে হলে অবশ্যই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ক্ষতিটা পুষিয়ে এবং যে বেশি গ্রহণ করছে তার থেকে আমরা কমিয়ে দিই, তো এটার ফলে সেখানে একটা চেঞ্জ দেখা যায় বা আমাদের সোসাইটিতে সোশ্যাল চেঞ্জ ঘটে। যেমন আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেখানে যারা শ্রমিক তারা প্রতিনিয়ত আন্দোলন করে, তাদের যেটা বেতন ভাতা দিই সেটা কম হচ্ছে বা তারা মনে করে আরো বেশি পাওনা তাদের প্রয়োজন, কিন্তু মালিক শ্রেণী তারা মনে করে যে না, তাদেরকে যথেষ্ট পরিমাণে বেতন ভাতা দিয়ে দেওয়া হচ্ছে। তো এটার ফলে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। এখন এই কনফ্লিক্টটা দূর করতে হলে অবশ্যই মালিক শ্রেণী তাদেরকে কিছু কম্প্রোমাইজ করতে হয় বা তাদের কিছু ছাড় দিয়ে, এবং যারা শ্রমিক শ্রেণী তাদেরকে কিছু গেইন করার জন্য যে পদক্ষেপ সেটা যদি আমরা নিই, তো সেখানে আমাদের অবশ্যই একটা পরিবর্তন ঘটে বা সোশ্যাল চেঞ্জটা ঘটে। 2 নাম্বার কজেস সোশ্যাল প্রবলেমস, আমাদের যে বিভিন্ন সামাজিক সমস্যা, তো সেটা হতে পারে আমাদের বাল্য বিবাহ, শিশু শ্রম, ওভার পপুলেশন, আনএমপ্লয়মেন্ট, কারাপশন, পোভার্টি, বেগারি, যেটা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বস্তি যেটা উচ্ছেদ করা, এ ধরনের যে সমস্যাগুলো, তো সেটার ফলে আমাদের যে একটা সোশ্যাল কনফ্লিক্ট সেটা বিভিন্ন সময় দেখা যায়। তো আমাদের যে ইন্টারনাল ডেফিসিয়েন্সি যেগুলো একটা সোসাইটিতে বিভিন্ন সময় আমরা দেখতে পারি, তো সেই সমস্যাগুলো যদি আমরা সলভ করতে চাই বা রিডিউস করতে চাই, তাহলে আমাদের এক্সিস্টিং যে সোশ্যাল অর্ডার সেখানে অবশ্যই একটা পরিবর্তন নিয়ে আসতে হয় বা আমাদের যে সোশ্যাল প্রবলেম সেগুলোকে ট্যাকেল করার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল চেঞ্জ অবশ্যই ঘটে। তো যেমন আমরা যদি আমাদের পপুলেশন গ্রোথ রেটটা, তো তোমরা যদি খেয়াল করো আমাদের বাংলাদেশে এক সময় পপুলেশনের গ্রোথ রেটটা অনেক বেশি ছিল। তো সেটা বেশি দূরেও নাই, তোমরা যদি তোমাদের পিতা মাতা বা তোমাদের যে দাদা দাদি তাদের দিকে যদি খেয়াল করো তাহলে দেখবে যে তারা অনেকগুলো ভাই বোন থাকতো। দেখা যায় যে তারা কেউ কেউ আছে 10-12 জন বা 7-8 জন এভাবে ভাই বোন থাকতো। তো কিন্তু বর্তমানে যে আমাদের মডার্ন সোসাইটিতে আমরা দেখা যায় যে এত ভাই বোন আমরা হয় না, একটা পরিবারে হয়তো 1-2 জন বা সর্বোচ্চ 2-3টা যে সন্তান একটা ফ্যামিলিতে থাকে। তো এটার ফলে আমাদের যে পরিবর্তনটা নিয়ে আসতে হয়, তো যখনই আমাদের এই পপুলেশন গ্রোথের সমস্যাটা সমাধান করতে চায়, তো এটার ফলে আমাদের যে বিভিন্ন বার্থ কন্ট্রোল মেজার্স বা ফ্যামিলি প্ল্যানিং সে সম্পর্কে অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে সেটা মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন হয়। তো এটার ফলে দেখা যায় যে অনেক ফ্যামিলি বা সোসাইটিতে এটা সহজে গ্রহণ করে না এবং তারা মনে করে তাদের যে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় যে বিশ্বাস সেখানেও এটা আঘাত হানে। তো এটার ফলে সহজে পরিবর্তন নিয়ে আসা যায় না। তো আমরা যখনই আমাদের এই বিভিন্ন পপুলেশন গ্রোথ বা বার্থ কন্ট্রোল মেজার্স সেটা বা ফ্যামিলি প্ল্যানিং এটা গ্রহণ করি, তো এটার ফলে আমাদের সোসাইটিতে একটা পরিবর্তন দেখা যায়। তো হচ্ছে 3 নাম্বারটা রেগুলেশন অ্যান্ড আপহেভেলস। তো বিভিন্ন সময় যে রেগুলেশন যেগুলো ঘটে, তো রেগুলেশনের ফলেও একটা সোসাইটিতে যে সোশ্যাল চেঞ্জ ঘটে বা আপহেভেলস উৎপাদন বা উপড়ে ফেলা, বিভিন্ন ধরনের এক্সপ্লয়টেশন বা সাপ্রেশন অফ লিবার্টি, হাঙ্গার, ব্যাড রোড, কমার্শিয়াল রেস্ট্রিকশন, কারাপশন বা মিলিটারি ডিফেক্ট, ফেমাইন, হাই প্রাইসেস, লো ওয়েজেস, আনএমপ্লয়মেন্ট, এ ধরনের যে বিষয়গুলো যখন একটা সোসাইটিতে ঘটে, তো সেখানে দেখা যায় যে হঠাৎ করে একটা রেভলিউশন ঘটে যায়, তো সেটার ফলেও আমাদের সোশ্যাল চেঞ্জটা ঘটে। 4 নাম্বারটা কালচারাল চেঞ্জ, কালচারাল ইনোভেশন, যেটা আমাদের সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে বিভিন্ন সময় কন্ট্রিবিউট করে। একটা ইনোভেশনের ফলে আমাদের যে নিউ কম্বিনেশন অফ ওয়ার্ড এলিমেন্টস হুইচ মে কাম ফ্রম দ্য ইনোভেটরস ওন সোসাইটি অর ফ্রম সাম আদার, আমাদের যে ইনোভেশন, নতুন নতুন ইনোভেশন সেটা
হতে পারে আমাদের যে নিজস্ব সোসাইটি সেখানে আমরা ইনোভেট করতে পারি, আবার অন্যান্য সোসাইটি সেখান থেকে যে ইনোভেশনটা ঘটে সেখান থেকেও আমাদের যে কালচারাল ডিফিউশন সেটা ঘটার ফলেও আমাদের কালচারাল চেঞ্জ ঘটে, যেটা আমাদের সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে অনেকাংশে সহায়তা করে থাকে বা সেটা অন্যতম কারণ। তো হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল অ্যান্ড নন সোশ্যাল এনভায়রনমেন্ট, আমাদের যে সোশ্যাল অ্যান্ড নন সোশ্যাল এনভায়রনমেন্ট, তো সেটা আমি প্রথমেই বলছি যে যে সোশ্যাল এনভায়রনমেন্ট এবং নন সোশ্যাল এনভায়রনমেন্ট সেটা আমাদের সোশ্যাল চেঞ্জের জন্য দায়ী। তো আমাদের যে সোশ্যাল এনভায়রনমেন্ট বিশেষ করে আমাদের যে সোশ্যাল চেঞ্জের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন আমাদের পলিটিক্যাল এলিয়েন্সেস, পিসফুল ইমিগ্রেশন, ট্রেডশিপ, এগুলো যেটা আমাদের সোসাইটিতে বা সোশ্যাল এনভায়রনমেন্টে বিভিন্ন সময় দেখা যায়। তো সেটার ফলেও আমাদের যে সোশ্যাল চেঞ্জটা ঘটে। আর নন সোশ্যাল এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের যে ন্যাচারাল যে ওয়ে অফ লাইফ আছে, তো সেখানে বিশেষ করে আমাদের হিউম্যান ইঞ্জিনিয়ারিং এর ফলেও যে চেঞ্জটা ঘটে সেটার জন্য আমাদের সোশ্যাল চেঞ্জ ঘটে। যেমন যেমন ডিফরেস্টেশন, সয়েল ইরোশন, বিভিন্ন ধরনের মিনারেল যেগুলো আমরা আমাদের যে নেচার থেকে আমরা গ্রহণ করি, সাথে সাথে আমাদের বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার, বিশেষ করে ফ্লাড এন্ড ফেমাইন, আর্থকোয়াক, ভলকানিক ইরপশন, সাইক্লোন, হারিকেন, যেগুলো বিভিন্ন সময় ঘটে। তো সেটার সাথে যখন আমরা অ্যাডাপ্ট করে নিতে চাই বা সেটা অ্যাডাপ্ট করতে নিতে সেগুলোর সাথে অ্যাডাপ্ট করতে হলে অবশ্যই আমাদের সোসাইটিতে পরিবর্তন নিয়ে আসতে হয় বা পরিবর্তন ঘটে। তো যেটার ফলে আমাদের সোশ্যাল চেঞ্জ হয়। তো এগুলো হচ্ছে সোশ্যাল কজেস অফ সোশ্যাল চেঞ্জ, যেটা আমরা বিভিন্ন সোসাইটিতে বা বিভিন্ন সময় দেখি। তোমাদের এটার পরে যে কনসেপ্ট সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি বা ডেফিনেশন অফ রুরাল ডেভেলপমেন্ট। তো রুরাল ডেভেলপমেন্টের যে কোনো ইউনিভার্সাল ডেফিনেশন সেটা আমরা দিতে পারি না। তো বিভিন্ন ওয়েতে রুরাল ডেভেলপমেন্টকে আমরা ডিফাইন করে থাকি। তো এটা যে বিভিন্ন কনটেক্সটে আমরা রুরাল ডেভেলপমেন্টকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করি। তো তার ভিতরে আমরা যদি অ্যাজ এ কনসেপ্ট হিসেবে দেখি, তো ইট connotes ওভারঅল ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়া উইথ এ ভিউ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ রুরাল পিপল। তো এটা রুরাল ডেভেলপমেন্টটাকে ধারণা করা হয় যে ওভারঅল ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়া উইথ এ ভিউ টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ রুরাল পিপল। আমাদের যে রুরাল পিপল বা রুরাল এরিয়াতে যারা বসবাস করে তাদেরকে তাদের কোয়ালিটি অফ লাইফ সেটাকে যদি আমরা ইমপ্রুভ করতে পারি বা ওভারঅল তাদের যে ডেভেলপমেন্টটা ঘটাতে পারি, সেটাকে আমরা রুরাল ডেভেলপমেন্ট হিসেবে দেখি, একটা কনসেপ্ট হিসেবে অ্যাজ এ স্ট্র্যাটেজি। এটাকে আমরা একটা স্ট্র্যাটেজি হিসেবেও, তার আগে হচ্ছে অ্যাজ এ ফিনোমেনা, আমরা এটাকে একটা ফিনোমেনা হিসেবে দেখি। ইট ইজ দ্য রেজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন ভেরিয়াস ফিজিক্যাল, টেকনোলজিক্যাল, ইকোনমিক অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্যাক্টরস। আমাদের যে বিভিন্ন টেকনোলজিক্যাল, ফিজিক্যাল, ইকোনমিক, সোশিও কালচারাল, ইনস্টিটিউশনাল যে ফ্যাক্টরস গুলো, সেটার যে একটা কম্বিনেশন, সেটার মাধ্যমে রুরাল ডেভেলপমেন্টটা ঘটে। এবং এটা একটা স্ট্র্যাটেজি হিসেবে যদি আমরা দেখি, ইট ইজ ডিজাইন টু ইমপ্রুভ দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল ইন দ্য রুরাল এরিয়াস। আমাদের যে রুরাল এরিয়াতে একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল যারা বসবাস করে, তাদের যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং সেটা ডেভেলপ করার জন্য আমরা স্ট্র্যাটেজি হিসেবে ফলো করতে পারি। এবং এটাকে যদি একটা ডিসিপ্লিন হিসেবে চিন্তা করি, তাহলে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি ইন নেচার, যেটার মাধ্যমে আমাদের এগ্রিকালচারাল, সোশ্যাল, বিহেভিয়ারাল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সায়েন্স সেটার একটা কম্বিনেশন আমরা এটার মধ্যে দেখতে পারি। অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে যে রুরাল ডেভেলপমেন্ট একটা প্রসেস, যেটার মাধ্যমে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপল লিভিং ইন দ্য রুরাল এরিয়াস তাদেরকে আমরা ইমপ্রুভ করতে পারি, বা আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়াস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ রুরাল পিপল। এবং এটা একটা ইন্টিগ্রেটেড প্রসেস, যেটার মাধ্যমে আমাদের সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল এবং স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট এবং অফ দ্য পোরার সেকশন অফ দ্য সোসাইটি সেটা ঘটে থাকে। তো রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের যে রুরাল পিপল তাদের যে প্রায়োরিটি, সেটা আমরা তাদের যে ওন কমিউনিটি সেটাতে আমরা দেখতে পারি, সেটা ইফেক্টিভ অ্যান্ড ডেমোক্রেটিক বডিজ বাই
providing the local capacity, investment in basic infrastructure and social service, justice, equity, and security, dealing with the injustice of the past, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস। তো এগুলো আমরা যদি একটা সোসাইটিতে যারা বসবাস করে, বিশেষ করে রুরাল সোসাইটি, তাদেরকে সেফটি প্রদান করা বা সিকিউরিটি প্রদানের জন্য আমরা যে রুরাল পপুলেশন, বিশেষ করে আমাদের মহিলাদেরকে, তাদের যদি আমরা জাস্টিস, ইকুয়ালিটি বা সিকিউরিটি সেটা প্রদান করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের রুরাল ডেভেলপমেন্টটা ঘটে। তো রবার্ট চেম্বার তিনি এই রুরাল ডেভেলপমেন্টটাকে ডিফাইন করছেন এভাবে: রুরাল ডেভেলপমেন্ট ইজ এ স্ট্র্যাটেজি টু এনাবল a specific group of people, poor rural women and men, to gain for themselves and their children more of what they want and need. তো রুরাল ডেভেলপমেন্টে কে তিনি একটা স্ট্র্যাটেজি হিসেবে গ্রহণ করছেন, যার মাধ্যমে আমাদের স্পেসিফিক গ্রুপ অফ পিপল, বিশেষ করে রুরাল পোর এবং মহিলারা, তাদের এবং তাদের চিলড্রেন, তারা যেটা তাদের প্রয়োজনীয় নিড সেটা ফুলফিল করা এবং সেটা প্রদানের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা গ্রহণের জন্য যে স্ট্র্যাটেজি ফলো করা হয়, সেটা রুরাল ডেভেলপমেন্ট হিসেবে আমরা আখ্যায়িত করি। ইট ইনভলভস হেল্পিং দ্য পোরেস্ট among those who seek a livelihood in the rural areas to demand the control more of the benefits of rural development. আমাদের রুরাল ডেভেলপমেন্টের যে বেনিফিটটা তারা এটা গ্রহণ করে। তো ইট ইনক্লুডস This group includes small scale farmers, tenants and landless. আমাদের যে small scale farmers, tenants বা landless যারা আছে, এই গ্রুপ অফ পিপল, তাদের যে প্রয়োজনীয় বেনিফিট বা সুবিধা প্রদানের লক্ষ্যে আমরা এই রুরাল ডেভেলপমেন্টটা করে থাকি। তো রুরাল ডেভেলপমেন্ট হতে হলে আমাদের কিছু বেসিক এলিমেন্টস থাকতে হয়। বেসিক এলিমেন্টস অফ রুরাল ডেভেলপমেন্ট যেটা আমরা আমাদের সোসাইটিতে দেখি। তো রুরাল ডেভেলপমেন্টের যে ডেফিনেশন, সেখান থেকে আমরা যে বিভিন্ন এলিমেন্টস যেটা দেখতে পারি, তো আমাদের রুরাল ডেভেলপমেন্টের প্রধানত তিনটা বেসিক এলিমেন্টস থাকে। দেয়ার আর অ্যাট লিস্ট 3 বেসিক এলিমেন্টস হুইচ আর কনসিডার্ড টু কনস্টিটিউট দ্য ট্রু মিনিং অফ development regardless of the geographic location, culture, economic and political system and historical stage of development of a society. অর্থাৎ আমাদের একটা সোসাইটিতে যে বিভিন্ন ডেভেলপমেন্টটা ঘটে, তার যে জিওগ্রাফিক লোকেশন, কালচার, ইকোনমিক এন্ড পলিটিক্যাল সিস্টেম, তো সেগুলোর পরিবর্তনের ফলেও আমাদের যে মূলত তিনটা বেসিক এলিমেন্টস যেটা আমরা আমাদের সোসাইটিতে দেখতে পারি রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো প্রথমটা হচ্ছে লাইফ সাস্টেনেন্স। লাইফ সাস্টেনেন্স এটা হচ্ছে যে বেসিক নিডস যেগুলো ছাড়া আমাদের সোসাইটিতে মানুষ বসবাস করতে পারে না, বা আমাদের বসবাসের জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো অবশ্যই থাকতে হয়। তো এই বেসিক নেসেসিটিস গুলো হচ্ছে ফুড, ক্লথ, শেল্টার, হেলথ কেয়ার এন্ড সিকিউরিটি, যে আমাদের 5টা বেসিক নিডস যেটা আমাদের বসবাসের জন্য অবশ্যই থাকতে হয়। তো আমাদের যখন এই 5টা বেসিক নিডস এর কোনোটা অ্যাবসেন্ট থাকে বা শর্ট সাপ্লাই থাকে, তো সেখানে আমাদের আন্ডার ডেভেলপমেন্টে আমরা দেখতে পারি। তো আমাদের এই বেসিক নিডস গুলো যদি একটা সোসাইটিতে যারা বসবাস করে তাদের ফুলফিল করা যায়, বা আমাদের যে নেচার সেখান থেকে যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলে সেখানে রুরাল ডেভেলপমেন্ট ঘটে থাকে। বা একটা রুরাল সোসাইটির ক্ষেত্রে এই বেসিক নেসেসিটি গুলো, সেগুলোর যে ইমপ্রুভমেন্ট সেটা যদি আমরা ঘটাতে পারি, বা আমাদের যে কোয়ালিটি অফ লাইফ সেটা ইনক্রিজ করার মাধ্যমে আমাদের রুরাল ডেভেলপমেন্ট ঘটে। তো হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট, তো প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা সোসাইটিতে যারা বসবাস করে তাদের বিভিন্ন ধরনের সেলফ রেসপেক্ট থাকে, বা প্রত্যেকটা মানুষের যে ডিগনিটি বা অনার সেটা থাকে। সে যে অবস্থানেই থাকুক না কেন, সেখানে তার কিছুটা সেলফ রেসপেক্ট বা অনার সে গ্রহণ করে। তো এটার মাধ্যমে একটা সোসাইটিতে যারা বসবাস করে তাদের যদি এই সেলফ স্টিম বা সেলফ রেসপেক্ট এর বা অনার বা ডিগনিটি সেটা যদি ল্যাকিংস থাকে, তাহলে সেক্ষেত্রেও সেখানে ডেভেলপমেন্টটা সহজে ঘটে না। তো আমাদের এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই এই সেলফ রেসপেক্টটা থাকতে হবে। একে অপরকে সম্মান করা বা সম্মানবোধ সেটা যদি কম থাকে বা এটা ল্যাকিংস থাকলে, সেক্ষেত্রেও রুরাল ডেভেলপমেন্টটা ঘটে না। তবে 3 নাম্বারটা ফ্রিডম। ফ্রিডমটা হতে পারে আমাদের বিভিন্ন ধরনের
পলিটিক্যাল, আইডিওলজিক্যাল বা ফ্রিডম ফ্রম সোশ্যাল সার্ভিটিউড। তো আমাদের বিভিন্ন ধরনের পলিটিক্যাল, আইডিওলজিক্যাল বা সোশ্যাল সার্ভিটিউড যেগুলোর মাধ্যমে আমরা পরিচালিত হই। তো একটা সোসাইটিতে যারা বসবাস করে তাদের ভিতরে যদি স্বাধীনতা না থাকে তাহলে তারা তাদের ইচ্ছামতো কাজগুলো করতে পারে না এবং এটার ফলে তাদের ডেভেলপমেন্টও ব্যাহত হয়। কেউ যদি কারোর দ্বারা পরিচালিত হয় তাহলে তার যে নিজস্ব ডেভেলপমেন্ট সেটা কোনোভাবে সম্ভব হয় না বা সেটাকে আমরা আরো বেশি ডেভেলপ করতে পারি না। তো এটার একটা অন্যতম কারণ হিসেবে দেখা যায়। তো এখন আমরা আমাদের সোসাইটিতে ডেভেলপমেন্ট ঘটছে কিনা বা একটা রুরাল সোসাইটিতে ডেভেলপমেন্ট ঘটে কিনা সেটা দেখার জন্য আমাদের তিনটা কোশ্চেন আমাদের সামনে দাঁড়ায় বা প্রশ্নের সম্মুখীন হয়। তো এই তিনটা প্রশ্নের জবাব যদি আমরা পাই একটা সোসাইটি থেকে, তো সেটার মাধ্যমে আমরা দেখতে পারি সেখানে রুরাল ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট ঘটছে কিনা। তো প্রথমটা হচ্ছে হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং টু পভার্টি। একটা সোসাইটিতে যারা বসবাস করে তাদের পভার্টি লেভেলটা কি ধরনের বা তারা কিভাবে এটার সাথে খাপ খাইয়ে নেয় বা সেটা কিভাবে এলিমিনেট করে। তো এটার মাধ্যমে যদি একটা সোসাইটি খুব সহজে তাদের পভার্টি লেভেলটা কমিয়ে আনতে পারে তাহলে সেক্ষেত্রে সেখানে ডেভেলপমেন্টটা ঘটে। তারপর হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং টু আনএমপ্লয়মেন্ট। একটা সোসাইটির যে বেকারত্ব সেটার কি ঘটছে। বেকারত্ব যদি কমিয়ে আনতে পারে একটা সোসাইটি খুব সহজে তাহলে সেখানে ডেভেলপমেন্ট ঘটে। আর যদি বেকারত্ব বেড়ে যায় তাহলে সেখানে ডেভেলপমেন্টটা ঘটে না, বরং সেখানে আরো ডেভেলপমেন্টটা কমে যায়। তারপর হচ্ছে লাস্ট হোয়াট হ্যাজ বিন হ্যাপেনিং টু ইনইকুয়ালিটি। বিভিন্ন ধরনের বৈষম্য যেটা প্রত্যেকটা সোসাইটিতে দেখা যায়। তো এই বৈষম্যের হারটা প্রতিনিয়ত যদি বেড়ে যায় তো সেক্ষেত্রেও আমাদের ডেভেলপমেন্টটা বিঘ্নিত হয়। আর যদি বৈষম্যটা আমরা কমিয়ে আনতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্টটা বেশি হয়। যেমন আমাদের বাংলাদেশে এখন যে ধনী শ্রেণী সেটা তৈরিতে আমাদের মোটামুটি আমরা বিশ্বের বিভিন্ন কান্ট্রির প্রথম দিকে আছি বা সেটা হচ্ছে আমাদের গুটি কয়েক লোক অনেক বেশি ধনাঢ্য হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমাদের যে আদার সাইডে যে গ্রুপ অফ পিপল বা লার্জ পোর্শন অফ পিপল তারা প্রতিনিয়ত তারা পভার্টির দিকে ধাবিত হচ্ছে। তো এটার ফলে যে ডেভেলপমেন্টের কিছুটা ব্যাহত হয়। তো এগুলো হচ্ছে বেসিক এলিমেন্টস অফ ডেভেলপমেন্ট যেটা আমাদের সোসাইটিতে আমরা বিভিন্ন সময় দেখি। ওকে, তোমাদের আজকে এই পর্যন্তই। তো এখন তোমাদের যদি কোনোটা স্যার বুঝতে সমস্যা হয়। জি স্যার, সোশ্যাল এনভায়রনমেন্ট আর নন সোশ্যাল এনভায়রনমেন্ট ওটা আরেকবার বলেন। সোশ্যাল এনভায়রনমেন্ট এন্ড নন সোশ্যাল এনভায়রনমেন্ট যেটা আমাদের কজেস অফ সোশ্যাল চেঞ্জের যে কজেস। তো সোশ্যাল এনভায়রনমেন্ট হচ্ছে যে আমাদের যে বিভিন্ন সোশ্যাল কন্ডিশন যেগুলো বিশেষ করে আমাদের সোসাইটিতে যেটা আমরা বসবাস করতে গিয়ে সোশ্যাল মানে সোশ্যাল যে বিশেষ করে কালচার যেটা আমাদের সোশ্যাল একটা সোসাইটিতে বসবাস করতে হলে আমাদের যে নর্মস ভ্যালু বা যেগুলো মেনে চলতে হয় তো সেটার যে প্রভাব সেগুলো যদি পরিবর্তন আসে তো সেটা হচ্ছে আমাদের সোশ্যাল এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্স। আর নন সোশ্যালটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ন্যাচারাল কন্ডিশন বা মানুষের সৃষ্ট যে ইঞ্জিনিয়ারিং এর যে কন্ডিশন গুলো বিশেষ করে আমাদের যেমন প্রাকৃতিক বিপর্যয় যেগুলো ঘটে বা বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টের যে দুর্যোগগুলো ঘটে তো সেটার ফলে যখন আমাদের সোসাইটিতে ইম্প্যাক্ট ঘটে তো সেটার ফলে আমাদের যে সোশ্যাল চেঞ্জ হয় সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ নন সোশ্যাল এনভায়রনমেন্ট। তো এটা হচ্ছে দুইটা পার্থক্য। একটা হচ্ছে সোশ্যাল যে বিষয়গুলো আমাদের সামাজিক বিষয়গুলো যেটা আমাদের নর্মস ভ্যালু বা যেগুলো আমরা সোসাইটিতে মেনে চলি তো সেটার ফলে আমাদের যে সোশ্যাল চেঞ্জ সেটা সোশ্যাল এনভায়রনমেন্ট। স্যার পরীক্ষা যদি রুরাল ডেভেলপমেন্টের ডেফিনেশন আসে তাহলে ওইটা আমরা কিভাবে দিব? রুরাল ডেভেলপমেন্টের যদি ডেফিনেশন তোমাদের দেওয়া হয় তো সেখানে 3 মার্ক বা 4 মার্ক হিসেবে থাকে। তো তোমরা এটার মানে যতটুকু লিখতে পারো আর কি ওটার ভিতরে তোমাদের শীটে দেখবা তোমরা হয়তো আগের শীটটা পাইছো। তো আমি যেটা পড়াই তোমাদের সেখানে সুন্দর করে দেওয়া থাকে। তো ওখান থেকে তোমরা মানে কতটুকু লিখতে পারবা সময়ের ভিতরে তো সেভাবে তোমরা সেট করে নিও। যে মানে আমরা যখন প্রশ্ন করি আমরা তো মার্ক ডিস্ট্রিবিউট যখন করি তো সেভাবেই সেট করি যে তোমরা আসলে কতটুকু লিখতে পারবা সেভাবে প্রশ্নগুলো সেট করা হয়। রবার্ট চেম্বার্স এর ওইটা একবারে তুলে দিলে হবে না? হ্যাঁ, ওটা দেখা যায় যে লিখলে তোমাদের হয়তো অল্প একটু হবে, ওটা হয়তো বা
3-4 লাইন তোমাদের হতে পারে। তো একটা তোমাদের 3-4 মার্কের জন্য তো 3-4 লাইন লিখলে আসলে কম হয়ে যায় আর কি। তো তোমরা আর কি তোমাদের সময়ের ভিতরে যতটুকু পারো আর কি ওটার সাথে আর কি। তো তোমরা তোমাদের বিগত যে প্রশ্নগুলো আছে একটু খেয়াল করবা, করে দেখবা যে একটা প্রশ্নে কেমন মার্ক থাকে এবং সে অনুযায়ী তোমরা যে তার টাইমটা তোমরা কতটুকু পাবা, এই টাইমে কতটুকু লিখতে পারো, তো সেভাবে তোমরা প্রস্তুতি নিও। স্যার সেলফ রেসপেক্ট কিভাবে বেসিক এলিমেন্টস এর মধ্যে পড়ে রুরাল ডেভেলপমেন্টের? হ্যাঁ, সেলফ রেসপেক্ট হচ্ছে আমাদের যে নিজস্ব অনার ডিগনিটি, তা প্রত্যেকটা মানুষের যে কিছু সেলফ রেসপেক্ট থাকে। তোমরা যদি বাইরে বের হও দেখবা যে একজন যে ভিক্ষুক তারও কিন্তু যে নিজস্ব কিছু সম্মানবোধ আছে। তো একটা সোসাইটিতে যদি আমরা যখন বসবাস করি, তো আমাদের যদি সেলফ রেসপেক্ট বা সম্মানবোধটা না থাকে তাহলে সেক্ষেত্রে সেই সোসাইটির ডেভেলপমেন্টটা ঘটে না। একটা সোসাইটি যত বেশি ডেভেলপ সেখানে তত বেশি মানুষের সেলফ রেসপেক্ট বা সম্মানবোধটা থাকে, আর যত বেশি কম ডেভেলপ তত সেখানে সেলফ রেসপেক্টটা কম থাকে। তো এটা আমাদের ডেভেলপমেন্ট হতে হলে অবশ্যই মানুষের যে সেলফ রেসপেক্ট সেটা থাকতে হয়। স্যার ইন্টারনাল কজে আপহিভেলস বলতে কি বোঝায়? আপহেভেলস মানে উপড়ে ফেলা বা উৎপীড়ন, যেটা আমাদের সোসাইটিতে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো উপড়ে ফেলার জন্য যে রেভলিউশনটা ঘটে, বা বিভিন্ন সময় যে সেই সমস্যাগুলো মানে টোটালি উঠিয়ে ফেলার জন্য যে কার্যাবলীগুলো নেওয়া হয়, সেটার মাধ্যমে আমাদের সোশ্যাল চেঞ্জটা ঘটে। আর স্ট্রেন স্ট্রেন অ্যান্ড কনফ্লিক্ট, যেটা যে বিভিন্ন সমস্যা এবং কনফ্লিক্ট যেটা দেখা যায়। তো স্ট্রেন অ্যান্ড কনফ্লিক্ট দুটোই মূলত যে আমাদের যে কনফ্লিক্ট বা একে অন্যের সাথে যেটা আর কি বিরোধ যেটা ঘটে, তো সেটা বিভিন্ন সময় আমাদের যে কনফ্লিক্টটা প্রতিনিয়ত যে আমাদের সোসাইটিতে সৃষ্টি হয়, তো আমরা একে অন্যের সাথে বিভিন্ন বিবাদে জড়াই। তো এটার ফলে আমাদের এই বিবাদগুলো যখন আমরা মিটিয়ে ফেলার চেষ্টা করি, তখন আমাদের অবশ্যই একটা পরিবর্তন নিয়ে আসতে হয়, বা আমাদের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা বিভিন্ন ধরনের যে স্যাক্রিফাইস সেগুলো করার মাধ্যমে আমাদের একটা চেঞ্জ অবশ্যই একটা সোসাইটিতে ঘটে। আর কিছু নিচের দিকে লেখা আছে টিনেন্টস বলে একটা শব্দ আছে। কোনটা? TNS তোমারটা বোঝা যাচ্ছে না। ডেভেলপমেন্টের নিচের দিকে টিনেন্টস বলে একটা শব্দ আছে, যেমন স্মল ফার্ম টিনেন্টস। টিনেন্ট, হ্যাঁ হ্যাঁ, টিনেন্টটা হচ্ছে যারা ওই যে বর্গা চাষি বলে, বর্গা চাষি। টিনেন্ট বর্গা চাষি যাদের জমি জায়গা থাকে না, অন্যের জমি যারা লিজ নেয় বা বর্গা নিয়ে চাষ করে তাদেরকে টিনেন্ট বলে। টিনেন্ট। স্যার আপহিভেলস মানে কি? আপহেভেলস তো একটু আগে তোমাদের বললাম যে উপড়ে ফেলা বা উৎপাটন, যেটা কোন একটা জি স্যার। সমস্যা সেটা আর কি একটা সোসাইটিতে যখন দেখা যায়, তো সেটা মানে বৃহৎ আকারে যে সমস্যা সেটা উপড়ে ফেলার যে প্রক্রিয়া সেটাকে আপহেভেলস বলে। আর কিছু? স্যার রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে যদি স্যার সমস্ত রুরাল এরিয়া যদি আরবানে পরিণত হয়, তাহলে কি স্যার আমাদের রুরাল সোশিয়োলজি সাবজেক্টটা কি আর থাকবে? হ্যাঁ, তখন তোমার যেটা আর কি, তো যদি আরবান এরিয়াতে চলে যায় তখন যেহেতু আমাদের রুরাল সোসাইটি নাই, তো রুরাল সোশিয়োলজির মাধ্যমে মূলত রুরাল সোসাইটিকে নিয়ে স্টাডি করা হয়, তখন হয়তো এই সাবজেক্টের আর প্রয়োজন হবে না, তখন সেটা অবশ্যই মানে বিলীন হয়ে যাবে আর কি। যেটা আমাদের সোসাইটিতে বিভিন্ন সময় যে বিভিন্ন বিষয়গুলো থাকে যেটা বিলীন হয়ে যায়, এটা হয়তো যাবে। তো আশা মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হয়তো সেটা হতে মানে অনেক সময় লাগবে আর কি, বহু বছর পরে হয়তো আমাদের এটা ঘটতে পারে। জি স্যার, সাবজেক্টের নাম হবে তখন আরবান সোসিওলজি। হ্যাঁ, আরবান সোশিওলজি সাবজেক্ট আছে অলরেডি। আরবান সোশিওলজি তো যেহেতু আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষের রুরাল সোসাইটিতে বসবাস করি বা ওয়ার্ল্ড ওয়াইড, তো সেক্ষেত্রে আমাদের রুরাল সোসাইটি স্টাডির জন্য রুরাল সোশিওলজি সাবজেক্ট পড়ানো হয়। তো কখনো যদি এ ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে, তো অবশ্যই তখন এটা হয়তো বিলীন হয়ে যাবে আর কি। তো এটা স্যার ক্লাস লেকচারের পিডিএফ গুলো দেওয়া যায়? হ্যাঁ, তোমাদের পিডিএফ তো আমি দিয়ে দেই আর কি। মানে তোমরা কি মানে পাওয়ার পয়েন্টের এটা চাচ্ছ নাকি যেটা? আমি তো তোমাদের যে ওয়ার্ড পিপিটি যেটা, পিডিএফ যে কোনো একটা হলে হবে। হ্যাঁ তোমাদের যেটা যেমন আমি আগের চ্যাপ্টারটা তোমাদের প্রায় মানে অধিকাংশকে যে মেলটা কিন্তু দিয়েছিলাম, সেখানে হয়তো তোমরা বেশ
মানে কয়েকজন হয়তো পাওনি, তো যারা পেয়েছো সেখান থেকে আর কি তোমরা নিয়ে নিও, যারা পাওনি আর কি। তোমরা যে একটা ফর্ম পূরণ করছিলা তোমাদের যে অনলাইনে এক সময়, তো সেখানে তোমাদের মেইল অ্যাড্রেস দিতে হয়েছিল। তো আমি সেই মেইল গুলো আমার কাছে আছে, তো ওটা ধরে আমি তোমাদেরকে মেইল করি। তো যেটা আর কি, তো তোমরা যদি কেউ না পেয়ে থাকো দেখবে যে তোমাদের অধিকাংশই তোমরা ওটা পেয়েছো আর কি তোমাদের মেইলে। তো সেখান থেকে তোমরা যারা পেয়েছে তাদের কাছ থেকে নিয়ে নিও। আর এই চ্যাপ্টারের যেটা তোমাদের আর একটা ক্লাস নিলে আমার শেষ হয়ে যাবে, তো তোমাদের সেদিন আমি দিয়ে দিব পুরাটা। স্যার কষ্ট করে পিডিএফ সবাইকে দেওয়ার দরকার নেই, যারা সিআর আছে তাদেরকে দিলেই হবে। শেয়ারদের আর কি, তো ওখানে শেয়ারের ইমেলও থাকে আর কি, আমি দেখছি আর কি শেয়ার। তো তাদের আর কি যে মেইলও, তো তোমাদের ওখানে তো প্রায় মানে 300 জন আর কি তাদের মেইলে মানে একসাথে সেন্ড করছি আমি। তো যেটা আর কি, তো ওকে এটা আর কি। আর কিছু তোমাদের কি কি বৈশিষ্ট্য থাকলে একটা সমাজকে মডার্ন সমাজ বলা যাবে? কি কি বৈশিষ্ট্য? মডার্নটা আসলে এটা মানে বিভিন্ন সোসাইটি টু সোসাইটি ভ্যারি করে। তো আমাদের যে বিভিন্ন আর মডার্নের তো আসলে শেষ নাই। মডার্ন তো আমাদের প্রতিনিয়ত আমাদের আপগ্রেড হচ্ছে বা আপডেটেড হচ্ছে। এটা আমাদের যে প্রতিনিয়ত যে বিভিন্ন টেকনোলজি সেটা আবিষ্কার করার ফলে আমাদের যে লাইফ প্যাটার্ন সেটা চেঞ্জ হচ্ছে। তো এটাকে আসলে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিতরে ফেলা যায় না, কারণ এটা প্রতিনিয়তই আমাদের চেঞ্জ হচ্ছে। তো তোমরা যখন মানে এখান থেকে যদি তোমরা 10-12 বছর আগেও কল্পনা করো, তো তখন আমাদের লাইফ প্যাটার্নটা এক ধরনের ছিল, এখন কিন্তু টোটালি ভিন্ন। আবার এখান থেকে আরো যদি 10 বছর পরে চিন্তা করো, তো তখনকার লাইফ প্যাটার্ন কিন্তু আরো টোটালি ভিন্ন হবে। তো এক্ষেত্রে আর কি মডার্ন আসলে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এ কারণে মানে নির্দিষ্ট যে বৈশিষ্ট্যগুলো এখন আসলে মানে নির্দিষ্ট ভাবে বলা কঠিন। ওকে, তোমাদের নেক্সট যে উইকে আমি আরেকটা ক্লাস নিব, তো সেখানে আবার তোমাদের আমি যে 2 চ্যাপ্টার পড়াইছি তো সেটার আবার ওভারঅল তোমাদের কিভাবে কোনটা থেকে কিভাবে প্রশ্ন আসবে বা কত মার্কের, কিভাবে কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন থাকবে, তো সেটা আবার আমি টোটাল 2 চ্যাপ্টারে তোমাদের সামারাইজ করে তোমাদের বা আবার টোটাল যে প্রশ্নটা সে সম্পর্কে তোমাদের আমি বলে দিব যে নেক্সট উইকের যে ক্লাসটা আছে সেদিন আর কি, ওই দিন আমার শেষ হবে এবং তোমাদের ওভারঅল একটা ধারণা দিয়ে দিব। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।